ওকে, আসো তাহলে আমাদের এই স্প্রেড ফ্রম ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ বের হলো $62.1118 এটা বের হয়েছে। তো এবার আমি লিখবো ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ ইজ পসিবল হেয়ার বিকজ ইট মেক্স প্রফিট। কমেন্টে এসো, কমেন্ট করে দেবো। ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ কমেন্টে লেখো, কমেন্ট কমেন্টস triangular arbitrage is possible here because it makes profit $62.1118 শেষ। তাহলে triangular arbitrage is possible here because it makes profit $62.118। বুঝছো এখন? পারবা তো? জি স্যার। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ট্রায়াঙ্গুলার আরবিট্রেজে যতগুলো অঙ্ক আছে সব বাড়ির কাজ। আমি তো স্যার একটা কথা ছিল স্যার, যদি লস হইতো তাহলে কি লিখতাম? ইজ পসিবল, নট পসিবল এরকম বা হ্যাঁ, নট পসিবল আচ্ছা স্যার। ইজ নট পসিবল আর ইট মেক্স লস। জি স্যার। ওকে, এবার স্যার কাভার্ড ইন্টারেস্ট বইয়ে যেই 4 নাম্বারটা করা আছে মানে কোশ্চেন দেওয়া আছে এখানে তো আক্স বিট কিছু নেই, একটা করেই রেট দেওয়া। তাহলে তো ভালো এটা হয়েছে কি- বাচ্চা। তাহলে তোমার যেটা খুশি দিয়ে করো প্রথম দিয়ে। তো তাহলে তার কোনো সমস্যা নেই কোনটা। আর আমি যেমন প্রথমে ধরতে আমাদের দুশ্চিন্তা করতে হয়েছে আস্ক নেবো নাকি বিড নেবো, কিন্তু যদি আস্ক বিড না থাকে একটা রেট থাকে তাহলে তার টেনশনের কিছু নেই, যেটা আছে ওইটাই নিবা। প্রথমে একটা কোটেশন আচ্ছা নিবা, পরে আরেকটা কোটেশন নিবা, তারপর আরেকটা কোটেশন নিবা, শেষ। 3 বার 3টে নিয়ে কাজ করে ফেলবে। ঠিক আছে, এবার সবাই বইয়ের অঙ্ক কয়টা করবা, যে কয়টা আছে এক্সারসাইজের অঙ্ক করবা। সবাই সলিউশন কালেক্ট করে ফেলো। সলিউশন তোমরা গুগলে পাবা, গুগলে ডাউনলোড দিলে সলিউশন পাওয়া যায়। সলিউশন ম্যানুয়াল গুগলে ডাউনলোড দিলে পাবা, সেখান থেকে তুমি সফট কপি পেয়ে যাবা। আর যদি কেউ কিনতে চাও কিনেও ফেলতে পারো। মাধুরাই লিখছে এই সলিউশনটাও জেফ মাধুরা বের করছে। তো কাভার্ড ইন্টারেস্ট সার্ভিস আসো, কাভার্ড ইন্টারেস্ট সার্ভিস কাভার্ড ইন্টারেস্ট সার্ভিস আমি তোমাকে বোঝাবো উদাহরণের একটা অঙ্ক। উদাহরণের এক্সাম্পল 231 পেজে আছে একটা এক্সাম্পল, 231 পেজ। এক্সাম্পল 231 অনলাইন এক্সাম্পল ক্লাস এদিকে আমি এর মতো করে নিব না গলির মতো এক্সাম্পল পরীক্ষা করা ওরে গান হবে। 231 পেজের এক্সাম্পলটা আমরা করতে চাই। ঠিক আছে, নাম্বার কত? 231 এক্সাম্পল নাম্বারটা পেজ মিলে না তো, আমার 11টি শোনা। এটা তো কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের এক্সাম্পল। জি স্যার। এক্সাম্পল কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের প্রথম যে এক্সাম্পল সেটাই। জি স্যার। এক্সাম্পলের নাম্বার দেওয়া নাই। জি স্যার। এক্সিবিট তুমি বলতে পারো এটা 7.6 এর পরেরটা, 7.6 এর পরেরটা, ওটা কোনো নাম্বার নাই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বলতেছে কি যে 90 ডে ফরওয়ার্ড রেটে তুমি যেতে পারো। তোমার কাছে আছে ইউ হ্যাভ ডলার 8 লাখ টু ইনভেস্ট, $8 লাখ তোমার বিনিয়োগ করার জন্য আছে। ওকে, তাহলে কোন কারেন্সিটা আছে? ডলার আছে। The current spot rate of the pound is $1.60. কারেন্ট স্পট রেট হলো $1.60।
90-day forward rate of the pound is $1.60. For 90 days এ forward rate সেটাও $1.60 আর ইয়ে তোমার এখনকার যে রেটটা সেটাও $1.60 এবার বলছে 90-day interest rate of the United States is 2% আর এরপরে বলছে 90-day interest rate in the United Kingdom is 4%. এটা ফরওয়ার্ড রেট আর স্পট রেট সেম। এটা আসলে অঙ্কের মধ্যে সেম থাকবে না, ভিন্নই থাকবে। তো সেম সেম দিলে তো একেবারে সহজ হয়ে গেল অঙ্কটা। আসো শুরু করি। স্টেপ 1 কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ কি জিনিস তা বুঝো তো? তা তো বোঝো না মনে হয়, বুঝো? না না, স্যার স্যার। বুঝি না। এটা বুঝতে পারি নাই, বইটাও চেষ্টা করছিলাম, বুঝি নাই কিছুই। আচ্ছা আচ্ছা, কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ বলতেছি, একটা এক্সাম্পল থেকে বলে দিচ্ছি। এটা হলো ইউএসএ, হলো ইউকে, এটা হলো ইন্টারেস্ট রেট। মনে করো এটা আছে 2%, এটা আছে 3%, এটা এখন স্পট রেট পাউন্ড 1 সমান ইউএস ডলার 1.2। স্পট রেটের পরে হলো তোমার ফরওয়ার্ড রেট পাউন্ড 1 সমান ইউএস ডলার 1.26। এরকম দুইটা কোটেশন দেওয়া আছে মনে করো। তাহলে স্পট রেট কে বলি হলো আমরা এখনকার রেট, দেন এন্ড দেন বাইং এন্ড সেলিং রেট, এটা হলো স্পট রেট। আর ফরওয়ার্ড রেটটা হলো তোমার কি? ফরওয়ার্ড রেটটা হলো এই 1 মিনিট 1 সেকেন্ড পরের যে রেটটা, মানে এখন থেকে পরে যে কোনো ফিউচারের যে কোনো রেটটা সেটা ফরওয়ার্ড রেট। হতে পারে 6 মাস পরের রেট, হতে পারে 2 বছর পরে, হতে পারে 1 মাস পরের রেট, হতে পারে 60 দিন পরের রেট। সাধারণত বেশি দিন হবে না, অল্প দিনই হয়। কারণ এই অঙ্কগুলো, কারেন্সির অঙ্কগুলো লং টার্মের ট্রানজাকশন থাকে না। এগুলো আরবিট্রেজ বেশি দিন স্থায়ী হয় না। আরবিট্রেজ অপরচুনিটি খুব অল্প সময় থাকে। ওই সময়ের মধ্যেই যে প্রকৃত বিজনেসম্যান সে লাভ করে নিয়ে যায়। আর যে গাধা ওকর বুঝতে বুঝতেই সময় চলে যায়। তাহলে এই হলো স্পট রেট আর এটা ফরওয়ার্ড রেট। এবার স্পট রেট এবং ফরওয়ার্ড রেটের একটা ডিফারেন্স আছে। এখানে একটা ডিফারেন্স আছে না? কত ডিফারেন্স? 1.20 আর 1.26 একটা ডিফারেন্স আছে তো। সেই ডিফারেন্সটা আমরা বের করি পি দিয়ে। পি পি একটা ফর্মুলা আছে। পি ফর্মুলাটা আমি আইআরপি তে বোঝাবো। পি দিয়ে বের করি। সে ফর্মুলাটা হলো 1 প্লাস আই এইচ ডিভাইডেড 1 প্লাস আই এফ মাইনাস 1। এই ফর্মুলা দিয়ে আমি সেটা বের করি। স্পট রেট আর হলো এই ফরওয়ার্ড রেটের যে ডিফারেনশিয়াল। আবার এইটা কি ইন্টারেস্ট রেট লিখছি না? ইউএস এর ইন্টারেস্ট রেট 2%, ইউকে এর ইন্টারেস্ট 3%। এই দুইটা ইন্টারেস্ট রেট একটা ডিফারেনশিয়াল আছে না? এটা একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো এখানে 1%। বিয়োগ করলে বের হয় 1%। এই যে 2% আর 3% এর পার্থক্য হলো 1%। আর এখানেও একটা পার্থক্য আছে, এখানে একটা পার্থক্য আছে, সেটা পি দিয়ে বের করব ফর্মুলা দিয়ে। এই দুইটা পার্থক্য যদি সেম হয়, একই হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি আইআরপি, ইন্টারেস্ট রেট প্যারিটি। সেম হইলে আর আরবিট্রেজ অপরচুনিটি ক্রিয়েট করবে না, আরবিট্রেজ অপরচুনিটি থাকবে না, তোমার ব্যবসা হবে না। এক কথা, যদি ভিন্ন হয় তবেই তোমার বিজনেসটা হবে, ব্যবসা হবে। এখন কথা হলো এই ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, এই পার্থক্যটা যদি বড় হয় কার থেকে? এই স্পট রেট আর ফরওয়ার্ড রেটের পার্থক্যর চাইতে, যে পি যেটা বের করবো তার চাইতে যদি বড় হয়, তাহলে তোমার লাভ হবে। আর যদি পার্থক্যটা যদি বড় না হয়, পার্থক্যটা যদি ছোট হয়, তাহলে তুমি ধরা খাবা। কারণ তুমি সুদ-আসল যেটা, এই আমেরিকার মানুষ, তুমি ইউকে তে গিয়ে টাকা রাখছিলা, 3% সুদ পাইছো। ওই সুদ এবং আসল নিয়ে যখন তুমি নিজের দেশে ফিরে আসবা, নিজের দেশে ফিরে আসার সময় যদি দেখো যে তোমার টাকা কমে গেছে, বিনিয়োগ যা করতে গেছিলা $1000, ফিরে আনছো এটা হইছে $900, তাহলে তুমি ধরা খাইছো। ঠিক না? এইজন্য এইটা যদি বড় হয়, তাহলে তুমি তোমার ধরা খাওয়ার সম্ভাবনা কম। এই বিনিয়োগ পার্থক্যটা। ইউকে এটা মনে 2%, এটা যদি মনে করো 5%, তাহলে তো বোঝা যাইতেছে অনেক বেশি পার্থক্য। মানে তুমি 3% তোমার ডিফারেন্স আছে। তুমি লাভই করতে পারবা। তোমার কনভার্ট করে নিজের দেশের কারেন্সি যদি ইউকে এর কারেন্সি যদি এই ইউএস এর কারেন্সি হলো নিজের দেশের কারেন্সি। ইউএস এর কারেন্সি যদি তোমার হয়,
এই স্ট্রং হয়, তাও তোমার একটা লাভ করার বেনিফিট আছে, পসিবিলিটি আছে। তো তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হলো ইন্টারেস্ট রেটের পার্থক্য যদি এই এক্সচেঞ্জ রেটের রিস্কটাকে কাভার করতে পারে তাহলেই প্রফিট হবে, আদারওয়াইজ প্রফিট হবে না। এই জন্য এটার নাম হলো কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রেজ। কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রেজ, বুঝছো কিনা? ইন্টারেস্ট রেটের পার্থক্য এক্সচেঞ্জ রেটের যে রিস্ক আছে, ঝুঁকি আছে, সেই ঝুঁকিটাকে কাভার করতে পারলে ব্যবসা হবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ ধরা খাবে। বুঝছো? কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রেজের মূল কথা এটা। যদি বুঝে থাকো তাহলে আমি সামনে আগাই। জি স্যার। এগুলো আমরা থিওরিটিক্যালি একটু তোমাকে বলে নিলাম, এবার অঙ্ক করা শুরু করবো। আইআরপি ইন্টারেস্ট রেট প্যারিটি যখন করাবো এইটা আমি আরো ক্লিয়ার করে দেবো। তো এই চ্যাপ্টারে আই ইন্টারেস্ট রেট প্যারিটি আছে। তো আসো স্টেপ 1, প্রথমে আমি আমার কনভার্ট করার জন্য, আমার কাছে বিনিয়োগ করার জন্য $8 লাখ ছিল। তাহলে কনভার্ট $8 লাখ, কনভার্ট $8 লাখ। কোন কারেন্সিতে কনভার্ট করবা? এখানে কোটেশন আছে পাউন্ড আর পাউন্ডের সাথে, তাহলে পাউন্ডে করতে হবে। কনভার্ট ডলার টু পাউন্ড, পাউন্ড। এখন কনভার্সন রেটটা কোনটা হবে? স্পট রেট। এট স্পট রেটে হবে। তো এই স্পট রেটটা কত সেটা লিখি। এট দ্য রেট অফ পাউন্ড 1 সমান US ডলার 1.60 পাইছো? আচ্ছা, দেখা যায় বোর্ড দেখা যায়? ডলার পাউন্ড 1 সমান US ডলার 1.60। বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। ওকে, ফাইন। আসো এবার এই তাহলে কনভার্ট করে ফেলো। সবার তো কনভার্ট করার সিস্টেম শেখা হয়ে গেছে, করো সবাই। সেম কারেন্সি হলো ভাগ। ভাগ করলে কত হয়? কত হয় বলো? 5 লাখ। 5 লাখ স্যার। ফাইন। পাউন্ড 5 লাখ, 5 লাখ পাউন্ড। ওকে, পাউন্ড পেয়ে গেলাম। আসলে স্টেপ, এবার পাউন্ড করব কি, পাউন্ডের দেশে নিয়ে বিনিয়োগ করব, ইউকে তে নিয়ে বিনিয়োগ করব। তো স্টেপ 2, এবার ইনভেস্ট পাউন্ড 5 লাখ, পাউন্ড 5 লাখ ইনভেস্ট করব। কোথায়? ইউকে তে। পাউন্ড 5 লাখ ইন ইউকে মানি মার্কেট, ইউকের মানি মার্কেটে, ঠিক আছে? ইউকে ক্রেডিট মার্কেট, মানি মার্কেটে যাই বলো, আমি এই জন্য মার্কেটের নাম লিখলাম না, ইন ইউকে। ইউকের ব্যাংকে এক কথা রাখবো। ইনভেস্ট 5 লাখ পাউন্ড ইন ইউকে এট দ্য রেট অফ, কোন রেটে? এটা হলো ইন্টারেস্ট রেট, ঠিক আছে? ইউকের ইন্টারেস্ট রেট কত? 4%, এট দ্য রেট অফ 4%। কত দিনের জন্য? ফর, অঙ্ক কয় দিনের অঙ্ক এটা? 90 ডে, ফর 90 days। ওকে, বিনিয়োগ করলাম। এবার সোজা সরল নেব। দ্য অ্যামাউন্ট উইল বি, অ্যামাউন্টের বাংলা কি? অ্যামাউন্টের বাংলা কি? পরিমাণ। অঙ্কের মধ্যে অ্যামাউন্টের বাংলা হলো সুদ আসল। অঙ্কে অ্যামাউন্টের অর্থ হলো সুদ আসল। তো আসো, তাহলে আমি বিনিয়োগ করেছি হলো 5 লাখ পাউন্ড, 5 লাখ পাউন্ড যোগ 5 লাখ পাউন্ড,
এর উপরে সুদ ধরবো 4%, 0.04 ইন্টু আর দরকার নাই 0.04 90 ডে ওইটা 90 দিনের রেটই 4%, এজন্য 0.04 শেষ। কত হয় বলো? সুদ আসল কত হয়? স্যার 90 4% বলে স্যার বছরেরটা বার হয় না? এটা 90 দিনেরই 4% লেখা আছে, 90 দিনের রেটটাই 4%। 1 বছরের রেট 4% টা বলে নাই। যদি বলতে 1 বছরের রেট 4%, জি তাহলে স্যার, এটাকে আমাকে কনভার্ট করে আবার 90 দিনে বের করতে হইতো। সেটা বের করা তো বুঝোই, 90 স্যার, ভাগ জি স্যার। 360। বলো কত হয়েছে বলো? স্যার তোমাদের বলতে হবে, আমি তো 5,20,000 ফাইন 5,20,000 পাউন্ড। 5,20,000 পাউন্ড। দশমিক নাই তো? 5,20,000 না পাউন্ড। স্যার। এটা গেল আমার স্টেপ 2 তে। আমি তাহলে সুদ-আসল পাইলাম 5,20,000 পাউন্ড। এইটা লন্ডনে থেকে ইউকে থেকে আমি পাইছি। এখন ইউকে থেকে তো আমি এই টাকাটা তো ইউকে নিয়ে বসে থাকবো না। আমি তো আবার আমেরিকার মানুষ, আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসবো। আসো এখন আমেরিকাতেই 5,20,000 ফিরিয়ে নিয়ে আসি। তাহলে কনভার্ট করতে হবে, ঠিক না? তাহলে কনভার্ট করো। তাহলে স্টেপ 3 কনভার্ট। পাউন্ড আছে কত আমার কাছে? 5,20,000। 5,20,000 পাউন্ড। কি করলাম? $5,20,000 কনভার্ট করবো কিসে? টু ডলার, ইউএস ডলার, এট দ্য রেট অফ ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট তো ফরওয়ার্ড রেট কত দেওয়া? এই পাউন্ড 1 সমান ইউএস ডলার 1.60 এটা দেওয়া। তাহলে কনভার্ট করি, এত রেটে করব। পাউন্ড 5,20,000, 5,20,000। এইটা চিহ্ন হলো পাউন্ড, আর এটা চিহ্ন কি? ডলার। ভিন্ন কারেন্সি হলে কি করতে হবে? গুণ। গুণ। তো গুণ করে কত হয় বলো? 8,32,000 8,32,000। ফাইন। 8,32,000 চিহ্ন কি হবে? কি হবে এখানে চিহ্নটা? ডলার। বলেই তো দিছে, কনভার্ট পাউন্ড টু ডলার, কারণ ডলার হবে। আচ্ছা, কত ডলার নিয়ে ব্যবসা শুরু করছিলা? 8 লাখ কত ডলার। ডলার নিয়ে? 8 লাখ ডলার। এখন তোমার কাছে আছে কত? 8,32,000। লাভ হয়েছে? হ্যাঁ, 32,000। তাহলে এটা বের করা পাবো। স্টেপ 4 কনভার্ট, সরি, স্প্রেড ফ্রম covered interest arbitrage, spread from covered interest arbitrage। তাহলে পাইছি হলো 8,32,000, বিনিয়োগ করছিলাম হলো 8 লাখ। তাহলে আমার কাছে আছে এখন 32,000। ঠিক আছে, এবার তুমি বলে দাও যে covered interest arbitrage is possible here। হ্যাঁ, কমেন্টে লিখে দাও, covered interest arbitrage is possible here because it makes profit $32,000। Covered interest arbitrage is possible here because it makes profit
32,000। সুমন তুমি মিউট করো। সুমন, মোহাম্মদ সুমন মিউট করো। তাহলে স্প্রেড ফ্রম কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রেজ $32,000। এইভাবে তুমি কাভার্ড ইন্টারেস্টেড আর্বিট্রেজের অঙ্কগুলো করবা। এরপরে একটা উদাহরণ আছে বুঝছো, সেই উদাহরণটা তোমার বাড়ির কাজ। এরপরে হলো 233 পেজে পরের উদাহরণটাই। এটা 231 তো 233 পেজে একটা উদাহরণ আছে, সেটা তোমার বাড়ির কাজ। আর যে কয়টা অঙ্ক দাগাই দিছি সব কয়টা বাড়ির কাজ। ওকে, এবার আসো এই চ্যাপ্টারে আইআরপি নামের একটা বিষয় আছে। ওইটা আমি এখন বুঝাইলে পরে তুমি একটা গোলায় যাবা, এই জন্য আমি ওইটা এখন বোঝাবো না। এতক্ষণ যে যা পড়াইছি না কিছু লাভ হবে না। তাহলে তুমি এই আইআরপি, যেটাকে বলা হয় ইন্টারেস্ট রেট প্যারিটি, এই আইআরপি বাদে যে কয়টা অঙ্ক আছে আমি বলছি সব কয়টা বাড়ির কাজ। আমি চ্যাপ্টার এন্ডের কোশ্চেন 26টা অঙ্ক দিছিলাম না এই চ্যাপ্টার থেকে, ওই 26টা অঙ্কের মধ্যে আইআরপি রিলেটেড অঙ্ক আছে 8-10টা। ওই 8-10টা অঙ্ক বাদে সব তোমার বাড়ির কাজ। আর থিওরি যেগুলো দিছি থিওরিগুলো তুমি করে ফেলো। আগামীকাল সকাল 8টা না, আগামীকাল সকাল 8টায় আমার এই প্রবলেম। দেখো সকালে ক্লাস করে কি খারাপ লাগতেছে? তোমাদের ঘুমে একটু উঠতে কষ্ট হয়েছিল, এরপরে কি এখন খারাপ লাগতেছে? সকালবেলা সকাল সবচেয়ে উত্তম, সকাল সবচেয়ে উত্তম। এখানে ঠান্ডা ইয়ে থাকে, পরিবেশ থাকে, আর হলো নেটে ঝামেলা থাকে না, নেটে ঝামেলা কম থাকে। এখন তো সব ঘুমায়, নেট এখন ফ্রি আছে, আমরা আরামসে কাজ করতে পারছি। তো এখন যদি রাত হলে পরেই দেখা যায় তখন এই নেটে ঝামেলা শুরু করে দিত, কথা বুঝতা না, কথা কেটে কেটে যেত, তোমার বোর্ডে লেখা বোঝা যেত না, কি কাহিনী হইতো না। স্যার আজকে স্পষ্ট বোঝা গেছে। হ্যাঁ, এই জন্য সকালে আমরা করবো ইনশাল্লাহ। আগামীকাল সকাল 8টায় আমাদের আবার এই চ্যাপ্টারের উপরে যত তোমার প্রবলেম আছে তুমি আমাকে জিজ্ঞাসা করবা। তুমি যদি এই চ্যাপ্টারের অঙ্ক এখন বসে না করো, তাহলে তুমি কালকে যখন আমি আবার তোমাকে আইআরপি বোঝাবো, তখন তোমার উপরে এমন বড় বোঝা হাজির হবে, তুমি ধরা খেয়ে যাবা। কিন্তু তোমার কিন্তু অঙ্কে 40 মার্ক থেকে 50 মার্ক থাকবে এই সাবজেক্টে। তাহলে 40-50 মার্কের অঙ্ক যদি তোমার থাকে আর তুমি যদি তা পরীক্ষা হলে না পারো, তাহলে তোমার ব্যাপক লস হয়ে যাবে, ব্যাপক। এই কারণে আর যে কোশ্চেন গুলো আছে ওগুলা তো মানে বাংলা ট্রান্সলেট করে পড়তে হবে, ইংলিশে তো লেখা সম্ভব না। প্রশ্ন বাংলায় পড়ো, প্রশ্ন উত্তর বাংলায় পড়ো, থিওরি বাংলায় পড়ো, অঙ্ক তারে বাংলায় করা যায় না, অঙ্ক ইংরেজিতে করবো। না না, হ্যাঁ তা তো অবশ্যই। এই সাবজেক্টে ম্যাথের চ্যাপ্টার কয়টা? একটাই? আরে না, কেবল একটা শুরু করলাম, আরো 3টা আছে, মোট 4টা। স্যার তাহলে স্যার ভয় বইটা পেও না। স্যার নিয়ে নেই স্যার, বইটা আমার কাছে নাই আর কি, বইটা কিনে নেই নাকি? এখনো কিনো নাই কেন? এখনো মানে কিনবা না কেন? এই তো সে বই fourth বই year এ স্যার কিনতে আছে আর কইছি। কি স্যার, বাংলাটা আর কি স্যার, ইংলিশটা না বাংলাতে কাজ হবে না। এইটা তো ফোর্থ ইয়ারেই কেনা ছিল স্যার। হ্যাঁ, fourth year ক্লাসে আমি বলছি কেনার জন্য, এটা বলছি না, এটা মাস্টার তো স্যার লাগে। যে এক্সাম্পলটা স্যার করাইলেন স্যার, এক্সাম্পলটা তো স্যার এখানে আমার বইতে পাইতেছি যে assume that as a result to convert interest covered interest arbitrage the 90-day হ্যাঁ। forward, স্যার এখানে ডিক্লাইন দেয়া আছে $1.5692। এই যেটা করাইছি এটা? জি স্যার, আচ্ছা, কি আছে? $1.9। 1.5692। ও তারপর বলা আছে, তোমারটা তোমার মতো আছে, তোমারটা আগের এডিশনের বই, সমস্যা কি? 11 এডিশনের বই। ওই জায়গাটা তো চেঞ্জ থাকতেই পারে। এই যে দেখো, এই যে এই যে পেজ নাম্বার 231, এই যে ইউ হ্যাভ 8,000 টু ইনভেস্ট, তারপর দ্য কারেন্ট স্পট রেট the pound is $1.60, 90-day forward spot rate forward সব দেওয়া আছে, ওই নিচে অঙ্কটা করা আছে। ডেরিভেটিভ বইটা স্যার কোন এডিশনের কিনবো? ডেরিভেটিভ না, ওটাও এই লাস্টের এডিশনটা কিনো, স্যার 12 না 13 90 এডিশনেরটা কিনছি স্যার, হালের বই ডেরিভেটিভস। আপনার কাছে স্যার কোন এডিশন? আরে আমার কাছে তো সে মানদাতার আমলে, আমি তো সে 2011 সালে গেছি ওই বই। কত আগেরটা তুমি কি করবা? আমারটা 7 এডিশন, 6 7। স্যার আমরা তো 9th এডিশন কিনছি, যখন কিনতে বলছিল হ্যাঁ, তখন 9th ছিল লাস্ট এডিশন। ঠিক আছে, ভালো হয়েছে, অসুবিধা নাই, সবই এক, টেনশন ফ্রি থাকো।
ওকে, তাহলে আমি এগুলো তোমার বাড়ির কাছে দিয়ে দিলাম। এখন তোমাকে স্যার আমি টাইম এখানে বললাম। একটা কোশ্চেন ছিল, এই কাভার্ড বলো। ইন্টারেস্টে মানে ওই এক্সাম্পলে আসছে যে ইয়েল্ড বের করতে, ইয়েল্ডটা কিভাবে বের করবো? ও, ভালো একটা কথা বলছো, থ্যাংক ইউ মেয়ে, ভালো একটা কথা বলছো। আমি ইল করিনি কেন, আমার তো মাথায় মনে ছিল না। আমাকে তো ইল করতেই হবে, আমি শুধু স্প্রেড বের করে বসেছিলাম না। আসো, পরের স্টেপ করতে হবে, আরেকটা স্টেপ করতে হবে আমাকে। স্টেপ এই আমি কত পর্যন্ত করছি, 4 না? স্টেপ 5। জি স্যার। কমেন্টের আগে স্যার তাহলে এটা তা ওকে, কমেন্ট খেয়াল করবো? করো। না না, কমেন্ট করবে কেন, আগে তো পুরোটা করে নেবে, তারপরে কমেন্ট করতে হবে। আচ্ছা, স্প্রেড যেটা বের করছি না, কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজে, স্প্রেডের দরকার নাই, সরাসরি ইল্ড বের করবো। সরাসরি ইল্ড ওই স্প্রেড ছাড়াই করা যায়। তাহলে স্টেপ 4, ইল্ড ফ্রম কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ। ইল্ড করবো, কারণ ইল্ড না করলে আমি সই করতে পারবো না, এই যাচাই করতে পারবো না। আচ্ছা করি, ইল্ড বের করার ফর্মুলা তোমরা ছোটবেলায় শিখছিলা, সেটা হলো P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100, মনে পড়ে? জি স্যার। এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, প্রাইসের স্যার। চেঞ্জ বের করছিলা, ঠিক না? এইটাই করবো আসলে, এই ফর্মুলা এখন বসাবো, ফর্মুলা লেখার দরকার নেই। তাহলে আমি পাইছি হলো 8,32,000 না, এটা হলো P1, 8,32,000, 32 না 30, কত? 8,32,000 লিখলাম, বিয়োগ 8 লাখ বিনিয়োগ করছিলাম, 8 লাখ ভাগ 8 লাখ, ভাগ 8 লাখ ইন্টু 100, কত হয়েছে ইল্ড? কত হয়েছে বলো? ইল্ড তো এখানে বের করতে হবে, নাহলে তো অঙ্কই হবে না। ইল্ড ফ্রম কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ কত পার্সেন্ট? 4%। 4%। আমি আসলে এই অঙ্কের মধ্যে একটু রিল্যাক্স আছি, কারণ আমি জানি এখানে লাভ হবে, এই জন্য ইল্ড বের না করে অঙ্কটা সঠিক বলে দিছি। 4%। এবার আমাকে বলো যে ইউএসএ তে বিনিয়োগ করলে কত পার্সেন্ট সুদ দেয়? ইউএসএ তে অঙ্কের মধ্যে কত পার্সেন্ট সুদ দিছে? হ্যাঁ, 2%। 2%। আর যদি তুমি কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজে ইংল্যান্ডে গিয়ে বিনিয়োগ করো এবং সেখান থেকে টাকা ফেরত নিয়ে আসো, তাহলে তুমি কত পার্সেন্ট, এই পুরো প্রসেসটা ফলো করলে তোমার কত পার্সেন্ট ইল্ড থাকে, আয়ের হার কত পার্সেন্ট হয়? 4%। 4%। তাহলে 4% ইজ গ্রেটার দেন 2%। 4% ইজ গ্রেটার দেন 2%। তাহলে এখন তুমি যেহেতু 4% বেশি, আর নিজের দেশে বিনিয়োগ করলে 2% পেতাম, তো আমি কেন নিজের দেশে বিনিয়োগ করতে যাব? আমি তো আরবিট্রেজার, আমি ইউকে তে বিনিয়োগ করব এবং সেখান থেকে টাকাটা ফেরত নিয়ে আসবো, তখন আমার ইল্ড হবে 4%, আমি লাভবান হয়েছি। তাহলে আমি এখন বলবো যে কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ ইজ পসিবল হিয়ার। কমেন্টস, কাভার্ড interest arbitrage possible here, covered interest arbitrage is possible here because it তোমার এটা ওই করো, মিউট করো, তোমারটা থেকে শব্দ হচ্ছে না, লিটনেরটা থেকে, লিটন তোমারটা করো, মিউট করো। ওকে, চলে আসো। Covered interest arbitrage is possible here because its yield, yield, because its yield is 4%, 4%. That is I full stop, E full stop, comma. That is I full stop, E full stop, comma. That is greater than বা more than, that is greater than
2%, এই হলো কমেন্ট লিখবা। যেটা 2% আছে যে বেশি, দ্যাট ইজ গ্রেটার দ্যান 2%, তার মানে আমি ইউএসএ তে বিনিয়োগ করব না, আমি এই কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের কাহিনীতে যাব, তাহলে আমার বেশি লাভ হবে। আই ফুল স্টপ আর ই ফুল স্টপ মানে দ্যাট ইজ দ্যাট ইজ, তুমি ইচ্ছা করলে বানান করে লিখতে পারো, দ্যাট ইজ। আই ফুল স্টপ, ই ফুল স্টপ, কমা, এটা মানে হলো দ্যাট ইজ। ওকে, তো তাহলে পরের সব অঙ্ক বাড়ির কাজ। এবার আমরা টাইম ভ্যালু অফ মানি, তোমাদের সবার কাছে বাংলা বই, কর্পোরেট ফিনান্সের বাংলা বই, কর্পোরেট ফিনান্স, কর্পোরেট ফিনান্স বাংলা বই কি আছে? কোনটা আছে? স্যার গ্রন্থকুটির আছে স্যার। ওদের হবে না, অন্য কি আছে? মিলেনিয়াম আছে? মিলেনিয়াম হ্যাঁ, সবার মিলেনিয়াম লাগবে। মিলেনিয়াম আছে স্যার। হ্যাঁ, মিলেনিয়াম লাগবে। গ্রন্থকুটিতে কাজ হবে না, গ্রন্থকুটি কোনো বইয়ের জাতি না। মিলেনিয়াম, ফজলুল হকের লেখা, ফজলুল হক, মিলেনিয়াম এই একটা বই ভালো লিখছে, এই ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই একটা বই মোটামুটি একটু ভালো লিখছে। তো এই কর্পোরেট ফিনান্স মিলেনিয়াম, এই বইটা সবাই কালেক্ট করে ফেলো, মিলেনিয়াম পাবলিকেশনের। তো এই বইটা মধ্য থেকে আমি অঙ্ক করাবো, আর বাড়তি, কারণ আমি আমার শীট আছে কর্পোরেট ফিনান্সের উপর, আমি শীট দেবো না, আমি শীট দিলে পরে তোমার এই শীট শেষ করতে লাগবে 3 মাস, এই জন্য শীট করাবো না। আমি এই থেকে কর্পোরেট ফিনান্সের বই থেকে, মিলেনিয়ামের বই থেকে অঙ্ক করাবো, তবে তোমাকে কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক আমি ছবি তুলে দেব, ওগুলা অন্য জায়গা থেকে, ওগুলো তোমার করতে হবে। এখন আসো, একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার নাম হলো টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি। তোমরা এই টাইম ভ্যালু অফ মানির নাম শুনলেই বলো যে ভেরি ইজি, ব্যাপার না। হ্যাঁ, খুব ইজি, ব্যাপার না। পরীক্ষা হলেই টাইম ভ্যালু অফ মানির অঙ্ক ভুল করে চলে আসো। রেগুলার এই ঘটনা ঘটতেছে আমার ছেলে মেয়েদের। আমি এইটা সবসময় বলতেছি যে টাইম ভ্যালু অফ মানি সহজ ভেবে পরীক্ষা হলে টাইম ভ্যালু অফ মানির অঙ্কটা ভুল করে। তো যাতে পরীক্ষা হলে ভুল না হয় সেই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আমি জানি তোমরা সবাই এটা পারো। ভুল করার মতো তো যদি জায়গা স্যার একটু জানলে ভালো হতো, তাহলে স্যার আর ওই পরীক্ষা হলে স্যার ওগুলোই না না, পরীক্ষার হলে যেগুলো আসে ওগুলো সহজ জিনিস আসে, সহজ না স্যার? সেগুলো তুমি পারো না। তো আসলে এই টাইম ভ্যালু অফ মানির এই তোমার ইয়ের বইতে, মিলেনিয়ামের বইতে যে কয়টা অঙ্ক আছে সব কয়টা বাড়ির কাজ, মিলেনিয়াম। এখন আমি কি এর উপরে কোনো কথা বলবো, নাকি তোমরা আগে প্রথমে সব স্যার প্র্যাকটিস করবা? অ্যানুইটির উপর একটু কথা বলেন, অ্যানুইটি নিয়ে একটু কথা বলেন। তাই না? হুম। ঠিক আছে, একবার একটু বলে দেই। সব কয়টা বাড়ির কাজ, এই অঙ্কগুলো করতে গিয়ে কোনো সমস্যা হলে তখন আমাকে লাস্ট ক্লাসে আপনি বলবা, প্রথম থেকে আদারওয়াইজ আমি শুরু করেন নাকি, যেভাবে প্রথম থেকে এটা শুরু করার দরকার ছিল আর কি, আপনি এটা শুরু করেন। ওইভাবে করতে গেলে তো তোমাদের টাইম অনেক বেশি লাগবে। এখন তো আমি শুধু তোমার প্র্যাকটিস দিব, একটা গাইডলাইন। তুমি টাইম না, ডেভেলপমেন্ট নিজে করবা, প্রবলেম আমারে জিজ্ঞেস করবা, আমি স্যার, তোমাকে তখন উত্তর দেব। আর ঠিক যদি আছে আমি টাইম ডেভেলপমেন্ট পুরো গোড়া থেকে কথা বলতে যাই, তাহলে আমার একটা ক্লাস খালি এই কথা বলার উপরে চলে যাবে। ফার্স্ট না ইয়ারে স্যার, আপনি শর্টকাট নিয়ে নেন স্যার, এটা পারার হ্যাঁ জন্য হ্যাঁ তো হ্যাঁ, হাতে টাইম আচ্ছা নেই স্যার। তো। স্যার অ্যানুইটিতে সবাই প্রবলেম করে, এটাই দেখান, আর আমি নরমাল ক্লিয়ার যেগুলো আছে আমি সবই ক্লিয়ার করেছি, একটা অঙ্ক থেকে আমি সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা, টাইম ডেভেলপ মানে তাহলে মিলেনিয়ামের অঙ্কগুলো আমি বাড়ির কাছে দিয়ে দিলাম। হ্যাঁ, আর কিছু তাছাড়াও কিছু অঙ্ক আমি বোর্ডের বিভিন্ন ইয়েতে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঙ্ক আসছে, সেটা ছবি তুলে আমি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। সেগুলো তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আগামীকাল সকালে তুমি আমার টাইম ডেভেলপ মানে প্রবলেম গুলো নিয়ে কথা বলবা। তো টাইম ডেভেলপ থেকে তো 2-1টা থিওরি পড়তে হবে, সেই থিওরিটা লিখে নাও। সবাই থিওরি লিখে গুলো নাও। দেন স্যার, খুব ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার। হ্যাঁ, টাইম ডেভেলপ মানে কি, কোন কোন ফ্যাক্টর গুলো টাইম ডেভেলপ মানিকে প্রভাবিত করে, টাইম ডেভেলপ মানে কি, অর্থের কোন কোন সমমূল্য কি? হ্যাঁ, অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্যকে প্রভাবিত করে কোন প্রভাবকগুলো, অর্থের সময় মূল্যকে প্রভাবিত করে কোন প্রভাবকগুলো। টাইম ভ্যালু অফ মানি কি, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য টাইম ভ্যালু অফ মানি।
অর্থের সময় মূল্য কি? অর্থের সময় মূল্যকে প্রভাবিত করে কোন প্রভাবকগুলো? ওইগুলো জি স্যার তারপরে দুই নম্বর কোশ্চেন। ইন্টারেস্ট 2 নম্বর কোশ্চেন হলো তোমার অ্যানুইটি কি? মানে কিস্তি কি? বা বাংলায় বলে বৃত্তি। বৃত্তি কি? What is annuity? What is annuity? Annuity কি? Explain the types of annuity. Annuity প্রকারভেদ বর্ণনা করো। Explain the types of annuity. Annuity প্রকারভেদ আলোচনা করো। ঠিক আছে? অ্যানুইটি কি? অ্যানুইটির প্রকারভেদ আলোচনা করো। জি স্যার 3 নম্বর আর লাগবে না। এইটা পড়ো। তারপরে চক্রবৃদ্ধির আর এর পার্থক্য আসতে পারে, ওটাও একবার দেখে নিও সব জিনিস। স্যার সরল আর চক্রবৃদ্ধি হ্যাঁ, ও এই বয়সে এই লেভেলে আসে না। তারপরে একটু দেখে নিও। ওগুলো পারবো হ্যাঁ, আর পারবা। তো তাহলে 2টা কোশ্চেন পড়বা আর সব অঙ্ক বাড়ির কাছে মিলেনিয়ামের বই সব অঙ্ক। সবাই মিলেনিয়ামের বই কালেক্ট করে ফেলো। অসীম তোমার যে গ্রন্থকটি আছে না, ও ফেলে দাও, ও লাগবে না। ঠিক আছে স্যার। তো এবার আমি একটু আলোচনা করি টাইম ভ্যালু অফ মানি। অ্যানুইটি নিয়ে যে তোমরা বলছো, এটা অ্যানুইটির যে বিষয়টা সেটা হলো, সেটা টাইমলাইন আঁকছি। হ্যালো, কারেন্ট চলে গেছে, বুঝছো? কারেন্ট চলে গেছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে কারেন্ট না। চলে গেছে, আমি ডেটা অন করছি। দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে না, না? দেখা যায় সমস্যা নেই কারেন্ট চলে গেছে, আমি ডেটা অন করেছি। ডেটা দিয়ে কি কিছু বোঝা যায়? জি স্যার বুঝা যায় জি স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ, জি স্যার দেখা যায় ঠিক আছে। মনে করো এই 4টা বছর, এই অ্যানুইটি হলো সময়ের ব্যবধান। সময়ের ব্যবধান একই থাকতে হবে। সময়ের ব্যবধান একই থাকতে হবে। আর একটা হলো টাকার পরিমাণ একই থাকতে হবে। এখানে যদি 200 টাকা হয়, সব জায়গায় 200 টাকা থাকবে। বুঝছো? সময়ের ব্যবধান একই হতে হবে। টাইম অ্যানুইটির মূল কথা হলো সময়ের ব্যবধান, এবং সময়ের ব্যবধান সেটা অ্যানুইটি হবে না। সেটা হবে হলো আনইভেন ক্যাশ ফ্লো। সেটাকে আমরা বলবো অসমান ক্যাশ ফ্লো, আনইভেন ক্যাশ ফ্লো সেটাকে বলা হয়। আচ্ছা, আর তোমার ইয়েটা টাকার পরিমাণটাও একই হতে হবে। প্রত্যেক বছর টাকা দিয়েছে, সে টাকা দিয়েছে 200 টাকা করে। আবার এমন যদি 1 বছর 200 দিছে, আরেক বছর 150 দিছে, আরেক বছর 500 দিছে, আরেক বছর 1000 দিছে, তাহলে কিন্তু আর সেটা অ্যানুইটি হবে না।